বিপুল প্রত্যাশার বিপরীতে বর্তমান সরকারের অর্জনের জায়গা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই সরকারের অর্জনের পাল্লা হালকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এখনই সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার। অন্তর্বর্তী সরকারে 6 মাস পূরণ হয়েছে আজ। এই নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখলাম, আরও বিস্তারিত জানবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির। খুশি কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে বিপুল প্রত্যাশার বিপরীতে নানা ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে অন্তর্বর্তী সরকারের, এই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারছে সরকার? আসলে বিষয়টা হচ্ছে যে এটা খুব সহজে মোকাবেলা করতে পারছে না, সেটা আমরা তো আমাদের আগে যারা বক্তব্য রেখেছেন বিশ্লেষকরা তারা তো বলেছেন। রাখতে পারছে না কারণ অনেকগুলো আছে। যে অবস্থায় সরকার ক্ষমতা নিয়েছিল সেটা একটা বিরাট একটা গণ অভ্যুত্থান, জনগণের একটা বিরাট আন্দোলনের মধ্যে, কিন্তু কোনো একটা যে অন্য সময় যে আন্দোলন করে যে তত্ত্বাবধায়ক সরকার বা 2 বছরের জন্য, যখন একটা তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য ছিল বা 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বা প্রথম যখন জাস্টিস শাহাবুদ্দিনের আমলেও অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেগুলোর সময়ও কিন্তু একটা ধারাবাহিকতা ছিল, একটা এক ধরনের একটা শৃঙ্খলার অবস্থা ছিল, যে তারা সরকারের যে মূল বিষয়গুলো চালাতে পারবে এবং একটা নির্বাচন দিতে পারবে। তো এইখানে দেখা যাচ্ছে যে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে এখনো 6 মাস পার হয়ে গেছে। 6 মাসেও এখনো কিন্তু পুরোপুরি অনেক কিছু বিষয়, শুধু আইন শৃঙ্খলা না, নিরাপত্তা শুধু না, জীবনযাপন, তারপরে অর্থনৈতিক, দেশের উন্নতির জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, বিনিয়োগ দরকার, সেগুলো সবকিছু মিলিয়ে কিভাবে নির্বাচনও কিভাবে হবে সেখানেও কিন্তু পুরোপুরি আসেনি। একটা জিনিস যেটা আমি মনে করি, যে এই ধরনের সরকার, যারা অনির্বাচিত সরকার, তারা জবাবদিহিতা কার কাছে করবে সেটা খুবই স্পষ্ট আমার কাছে, যে এই দেশের জনগণের কাছে। কারণ যখন একজন দায়িত্ব নেন রাষ্ট্র বা সরকার চালানোর, তখন সে কিন্তু সারা এই দেশের সকল নাগরিকের দায়িত্ব নিচ্ছে। শুধু কয়েকজন যারা আন্দোলন করেছেন বা যারা তাদেরকে তার ভূমিকা রেখেছিল যে কারা আসবে কি আসবে না, তাদের ব্যাপারে তো অবশ্যই তাদের একটা মতামত থাকবে, কিন্তু মূল তাদের দায়িত্ব, তারা কার কাছে তাদের জবাবদিহিতা, সেটা হলো এই দেশের জনগণ। এখন এই দেশের জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসা তাদের প্রতি, যারা দায়িত্বে এখন আছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। এবং এটা আনতে পারছে না দেখেই আমার মনে হচ্ছে যে এখন আমরা দেখছি যে সব জায়গায় একটা অরাজকতার মতো চলছে। যে যখন যেভাবে চাচ্ছে, তারা মারমুখী হোক, আন্দোলনমুখী হোক, অনেক সময় কিন্তু নৈরাজ্য সৃষ্টি করা হয়, তারা এটা করা হচ্ছে। এটা একটা দেশের জন্য, বিশেষ করে একটা নাজুক পরিস্থিতির যে অবস্থায় আমরা আছি, সেটার জন্য এটা একটা সুখবর না, এটা একটা সুব্যবস্থা না। আমি মনে করি যে সরকারের একসাথে বসে ঠিক কি করতে চাচ্ছে, কোথায় করতে চাচ্ছে, কিভাবে করতে চাচ্ছে, সম্মিলিতভাবে তাদের বসা দরকার। এবং আমি জানি যে বিভিন্ন কমিশন করেছে, কমিশন অনেকদের সাথে বসেছেন, কিন্তু যেটা হলো যে সার্বিকভাবে এটাকে ওপেন করে দেওয়া, নাগরিকদের মতামত, আরো নাগরিকদের আস্থা তাদের মধ্যে ফিরিয়ে আনা, এটা খুবই জরুরি। এই আস্থা না ফিরিয়ে আসার পর্যন্ত এই দেশের অরাজকতা চলতেই থাকবে, নৈরাজ্য চলতেই থাকবে। তো আমি একটা ব্যাপার, আপনি তো আইন শৃঙ্খলা নিয়ে একটু বিস্তারিতই বলেছেন, অর্থনীতিও একটু স্পর্শ করেছেন। আমি রাজনীতি আর কূটনীতি নিয়ে একটু আপনার কাছে, মানে এই দুইটা ক্ষেত্রে সরকারের অর্জনকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, রাজনীতি আর কূটনীতি? 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। রাজনীতির ব্যাপারেও আমি বলবো যে রাজনীতির ব্যাপারে যে ধরনের, আমাদের দেশে তো রাজনৈতিক দল আছে, বড় হোক ছোট হোক,
আচ্ছা, আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, কিন্তু তারা একটা বড় দল। এখন তাদের মধ্যে সবাইকে, আমাদের যারা নেতৃত্বে যারা ছিলেন, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, তার মন্ত্রণালয়ে যারা আছেন, তাদেরকে তো দায়ী করবে, এবং যে সকল অনিয়ম করা হয়েছে সেটা তো অবশ্যই বিচার হতে হবে। কিন্তু আমরা যদি ধরে নিই যে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, আওয়ামী লীগ প্রায় প্রত্যেকবারই তারা 30% উপর মতো ভোট পায়। আমি ওই গত তিনটি নির্বাচনের কথা বলছি না, কেন ওই তিনটি নির্বাচন প্রশ্নবোধক, কেন অন্যরা ছিল না, নিয়ন্ত্রণ কিভাবে হয়েছে ইত্যাদি। কিন্তু তার আগেও যদি আমরা দেখি যে আওয়ামী লীগ যখন ইলেকশন করে 30%-এর উপরে কিন্তু ভোট পায়, তার মানে তাদের কিন্তু একটা বড়, কোনো সময় 35, 36, 37% পর্যন্ত পেয়েছে, কোনো সময় 33%, 34%ও পেয়েছে। তো 30% যদি ওরা তাদের ভোট ব্যাংকটা স্ট্রং থাকে, বিএনপিরও ভোট ব্যাংক ঠিক ওই একই রকম কাছাকাছি আছে। আরো দলগুলো তো আছে, জাতীয় পার্টি আছে, ঠিক আছে, জাতীয় পার্টি দলগুলো ভাগ হয়েছে, তারপরেও আছে বিভিন্ন ছোট ছোট দলগুলো আছে। সবার সাথে যদি উন্মুক্ত আলোচনা না করে, তাদের উপর যদি তাদের ভরসা না থাকে, তাহলে ইলেকশন করে কি হবে? যদি কোনো রাজনৈতিক দলের উপর ভরসা না থাকে, আস্থা না থাকে, তাহলে ইলেকশন কিভাবে হবে? এই জিনিসটা খুবই প্রয়োজন। আর কূটনৈতিক ব্যাপারে আমার মনে হয় যে বাংলাদেশ যে অবস্থানে আছে, ভৌগোলিক অবস্থান প্লাস রাজনৈতিকভাবে যে তার বিভিন্ন অর্থনৈতিক আর অন্যান্য যে সব বিষয়গুলো আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড করতে চাচ্ছে, তারপরে বিভিন্ন যে রোডগুলো হচ্ছে, যোগাযোগের মাধ্যমগুলো হচ্ছে, সেইগুলোর জন্য আমাদের ইভেন আমাদের যে রপ্তানি যেগুলো আমরা তৈরি করছি, রপ্তানি করা বা কি আমদানি করব, আমাদের স্বার্থে কিভাবে আমরা নিয়ে আসবো আমাদের বিষয়গুলো, সেগুলোর জন্য একটা কূটনৈতিক আমাদের সম্পর্ক অবস্থান অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের এটা একটা যোগাযোগ করতেই হবে। এখানে একতরফা ভাবে খালি বলে যাওয়া আর আলোচনার দ্বার বন্ধ রাখা, শুধু আমার কথা হলে ওটাই আমরা শুনবো, তার বাহিরে শুনবো না, আর অতীত একদম ভুলে যাওয়া, ইতিহাসকে ভুলে যাওয়া, এটা ঠিক না। যেরকম যখন 32 নম্বর বা অনেকগুলো স্থাপনা যখন ভাঙা হয়েছে, স্থাপনা ভাঙলে কিন্তু ইতিহাস মুছে যায় না। ইতিহাসের জায়গায় আপনি বিস্তারিত বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।